মহাকাশ বিজ্ঞানের একটা বেশ বড় রহস্য ছিল জানেন তো, ইউরেনাসকে ঘিরে প্রায় ধরুন 40 বছর ধরে। হ্যাঁ, সেই 1977-এ যে ভয়েজার 2 যাত্রা শুরু করেছিল। একদম। তো সেটা যখন 1986-এ ওই বরফ দৈত্য গ্রহটার পাশ দিয়ে উড়ে গেল, তখন এমন কিছু ডেটা পাঠালো যা বিজ্ঞানীদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিল। অনেক দিন ধরে ব্যাপারটা বোঝা যায়নি। কিন্তু সম্প্রতি সেই পুরনো ডেটা আবার নতুন করে অ্যানালাইসিস করে এর একটা সমাধান পাওয়া গেছে। আজ আমরা সেই গল্পটাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কি ছিল সেই ব্যাপারটা আর কিভাবেই বা এর সমাধান হলো। আচ্ছা। তো সালটা 1986, জানুয়ারি মাস। ভয়েজার 2 পৌঁছালো ইউরেনাসের কাছে। বিজ্ঞানীদের মূল আগ্রহটা ছিল ওর চৌম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে। হ্যাঁ, গ্রহের চারপাশে চৌম্বক ক্ষেত্র দিয়ে তৈরি যে এলাকাটা। ঠিক। সাধারণত ভাবা হয় কি এই অঞ্চলে প্রচুর চার্জড পার্টিকেল প্লাজমা আটকে থাকে, আর সেগুলো মেরেই তো শক্তিশালী রেডিয়েশন বেল্ট তৈরি করে, তাই না? হ্যাঁ, কিন্তু ভয়েজার যা দেখল সেটা ছিল একদম যাকে বলে উল্টো। ঠিক তাই। দেখা গেল কি ইউরেনাসের চৌম্বক মণ্ডল প্লাজমাতে প্রায় ফাঁকা, কিন্তু রেডিয়েশন বেল্টগুলো অস্বাভাবিক রকমের জোরালো। বলেন কি? এটা তো তখনকার মডেলগুলোর সাথে তাহলে একেবারে মিলছিল না। একেবারেই না, কারণ সাধারণত কি হয়, চৌম্বক মণ্ডলে যত বেশি প্লাজমা থাকবে রেডিয়েশন বেল্ট তত পাওয়ারফুল হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছিল ঠিক তার উল্টোটা। এই আপাত বৈপরীত্যটা বিজ্ঞানীদের দারুণ চিন্তায় ফেলে দিয়েছিল। ভাবনার বিষয় তো বটেই। তার কি আমাদের বরফ দৈত্য গ্রহগুলো সম্পর্কে যে ধারণা, তাতেই কোনো গণ্ডগোল ছিল? সেরকম একটা ভয় তো তৈরি হয়েই ছিল। বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছিলেন, আমরা কি শুধু একটা ব্যতিক্রমী ঘটনা দেখেই ইউরেনাস বা নেপচুনের মতো গ্রহগুলো সম্পর্কে একটা ভুল ধারণা করে বসে আছি? দশকের পর দশক এর কোনো ঠিকঠাক ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। বুঝলেন তো, একটা মাত্র ফ্লাইবাইয়ের ডেটার উপর ভরসা করে এত বড় সিদ্ধান্তে আসাও মুশকিল ছিল। কত থিওরি আসছিল, কিন্তু কোনোটাই যেন ঠিকঠাক বসছিল না। কিন্তু এইখানেই গল্পের আসল টুইস্টটা। প্রায় 38 বছর পর, এই 2024-এ এসে হ্যাঁ, বিজ্ঞানীরা নতুন টেকনোলজি আর নতুন মডেল ব্যবহার করে ভয়েজার 2 এর সেই পুরনো ডেটা আবার অ্যানালাইসিস করলেন। আর যা পাওয়া গেল তা সত্যি অবাক করার মতো। কি পাওয়া গেল? দেখা গেল ভয়েজার ইউরেনাসের কাছে পৌঁছানোর ঠিক মাত্র 2 দিন আগে একটা বিশাল সোলার স্টর্ম, সৌরঝড় যাকে বলে, সেটা সরাসরি ইউরেনাসে গিয়ে ধাক্কা মেরেছিল। ও আচ্ছা, সৌরঝড়। হ্যাঁ, এই ঝড়টাই ছিল আসল কারণ। এর প্রচণ্ড আঘাতে ইউরেনাসের ম্যাগনেটোস্ফিয়ারটা ভীষণভাবে চেপে গিয়েছিল, সংকুচিত হয়ে গিয়েছিল। ভেতরের প্লাজমা বেরিয়ে গেছিল। একদম, ভেতরের বেশিরভাগ প্লাজমা কণা ছিটকে বেরিয়ে গিয়েছিল মহাকাশে। তাই ভয়েজার যখন পৌঁছালো তখন চৌম্বকমণ্ডলটা প্রায় খালি দেখল। কিন্তু তাহলে রেডিয়েশন বেল্ট অত তীব্র কেন ছিল? কারণ যে অল্প কিছু কণা তখনও রয়ে গিয়েছিল, ওই ঝড়ের আঘাতে তারা এক্সট্রা এনার্জি পেয়ে গিয়েছিল, আর তাতেই তৈরি হয়েছিল ওই অসাধারণ তীব্র রেডিয়েশন বেল্টগুলো। তার ভয়েজার যদি কয়েকটা দিন আগে যেত বা পরে, তাহলে আমরা হয়তো একটা স্বাভাবিক প্লাজমায় ভর্তি ম্যাগনেটোস্ফিয়ারই দেখতে পেতাম। হ্যাঁ, আর এই রহস্যটাই হয়তো তৈরি হতো না। এটা তো প্রায় ভাগ্যের খেলার মতো শোনাচ্ছে। কিছুটা সেরকমই। আসলে ভয়েজারের পাঠানো ডেটা তো ভুল ছিল না, ওটা ছিল একটা বিশেষ, খুব বিরল একটা মুহূর্তের নিখুঁত ছবি। আচ্ছা। আর এই আবিষ্কারটা বরফ দৈত্য গ্রহগুলো নিয়ে আমাদের ধারণা অনেকটাই পরিষ্কার করে দিল। সম্ভবত ইউরেনাসের স্বাভাবিক অবস্থায় একটা সুস্থ সক্রিয় ম্যাগনেটোস্ফিয়ারই আছে, যেমনটা বিজ্ঞানীরা ভাবতেন। তার ইউরেনাসের ওই বরফে ঢাকা চাঁদগুলোর নিচে লুকানো মহাসাগর বা অন্য কোনো ভূতাত্ত্বিক সক্রিয়তা থাকার সম্ভাবনাও বেড়ে গেল। অবশ্যই, সেই সম্ভাবনা আরও জোরালো হল, কারণ সক্রিয় ম্যাগনেটোস্ফিয়ার থাকলে ভেতরের পরিবেশটা অনেক বেশি সুরক্ষিত থাকে। এই আবিষ্কারের প্রভাব তো তাহলে অনেক দূর পর্যন্ত যাবে। আমাদের সৌরজগতের বাইরে যে হাজার হাজার এক্সোপ্ল্যানেট পাওয়া যাচ্ছে, তাদের পরিবেশ বোঝার ক্ষেত্রেও এটা কাজে লাগবে। নিশ্চয়ই। আমাদের নিজেদের গ্রহগুলোর মডেল যত ভালো হবে, তত আমরা জেমস ওয়েব টেলিস্কোপ বা ভবিষ্যতের মিশনগুলো থেকে পাওয়া এক্সোপ্ল্যানেটের ডেটা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারব। ইউরেনাসের এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিল যে একটা গ্রহের পরিবেশ কতটা পাল্টে যেতে পারে, আর কখন পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। একদম ঠিক। ইউরেনাসের এই রহস্য তো ভেদ হল, কিন্তু ভয়েজার 2 তো থেমে থাকেনি, তাই না?
1989 সালে ওটা নেপচুনের পাশ দিয়েও তো গিয়েছিল। হ্যাঁ, নেপচুনে গিয়েও তো দারুণ সব আবিষ্কার করেছিল। যেমন ধরুন ট্রাইটন চাঁদে নাইট্রোজেন গ্যাসের ঝর্ণা বা সৌরজগতের সবচেয়ে গতিশীল বাতাস। ভাবা যায়। তারপর তো ভয়েজার পাড়ি দিল আরও গভীরে, মানে ইন্টারস্টেলার স্পেসে, আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। হ্যাঁ, 2018 সালে ওটা হেলিওপজ, মানে সৌরজগতের শেষ সীমানা, সেটাও তো পার করে গেছে। হ্যাঁ, যেখানে সোলার উইন্ডের প্রভাব শেষ হয়ে যায়। সেই বাউন্ডারিটা পেরিয়ে সত্যি সত্যি নক্ষত্রদের জগতে ঢুকে পড়েছে। এখন তো পৃথিবী থেকে প্রায় 20 বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে। অবিশ্বাস্য, এখনও সিগন্যাল পাঠাচ্ছে। হ্যাঁ, যদিও ধীরে ধীরে ওর শক্তি ফুরিয়ে আসছে, কিন্তু এখনও মূল্যবান ডেটা পাঠিয়ে চলেছে। তাহলে এই পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখলাম? ভয়েজার 2 এর এই যাত্রা আর তার পুরনো ডেটার নতুন বিশ্লেষণ, এটা আমাদের দেখালো যে বিজ্ঞান শুধু নতুন আবিষ্কারের গল্প নয়। ঠিক, পুরনো জ্ঞানকে নতুন করে প্রশ্ন করা, লেগে থাকা, আর সঠিক প্রযুক্তি এলে সেই পুরনো ডেটা থেকেও যে যুগান্তকারী তথ্য বেরিয়ে আসতে পারে, এটাই তার প্রমাণ। প্রায় 40 বছর পর হলেও সমাধান তো এলো। আর এখান থেকে একটা বড় ভাবনাও আসে, তাই না? মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো ভবিষ্যতের কোনো মিশনের জন্য অপেক্ষা করছে না। কিরকম? হয়তো সেগুলো আমাদের হাতে থাকা পুরনো তথ্যের মধ্যেই, মানে ডেটা আর্কাইভের মধ্যেই লুকিয়ে আছে, অপেক্ষা শুধু সঠিক প্রশ্নটা করার, নতুন চোখে দেখার, অথবা সেই প্রযুক্তি হাতে পাওয়ার যা সেই লুকানো জ্ঞানকে আমাদের সামনে আনবে। বাহ, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।